মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনে ক্লাস নেয়ার এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং সেটি ৩ দিন এবং ৩ দিন অফলাইনে ক্লাস অর্থাৎ সশরীরে প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস নিতে হবে। জ্বালানির কিছুটা সাশ্রয়ের করার চিন্তাভাবনা থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে সরকার। এখন সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য এটি কতটা সুবিধাজনক বা লাভজনক কোনো অবস্থানে যেতে পারে কিনা সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। যুক্ত হচ্ছেন আমাদের সাথে অতিথি হিসেবে অধ্যাপক মেজবাহুল আজম সওদাগর, শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে এবং সময় দিয়েছেন। তবে জিয়াউল কবির সুমন, আপনাকে দিয়ে প্রশ্নটা আসলে শুরু করতে চাই। আমরা তো করোনার সময়টা দেখেছি। করোনার সময় আমাদের বিশাল একটি সময় এরকম অফলাইনে আমরা বলা যায় ক্লাস করিনি, আমরা অনলাইনে ক্লাস করেছি এবং তার পরবর্তীতে এসএসসি এবং এইচএসসির ফলাফল একেবারে সামনে যে প্রচণ্ড রকম হচ্ছে খারাপ হয়েছে, যে ধারাবাহিকতা এর আগে আমরা দেখেছিলাম কম বেশি, সেটা একটু ভাটা পড়েছে। এখন যদি আবারও এরকম ভাগ করে দেওয়া হয় ক্লাসের বিষয়টি, আপনার কাছে কি মনে হয় সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য সেটি কি কোনো ধরনের সুবিধাজনক কোনো অবস্থান তৈরি করবে? আসলে বাস্তবতা হচ্ছে আমরা তো অতটা আমাদের প্রযুক্তি এখনো সেইভাবে যায় না যে আমরা অনলাইনে ক্লাস করব। আবার বাস্তবতা হচ্ছে আমরা একটা ক্রাইসিস মুহূর্তে আছি, জ্বালানি সংকটের মধ্যে। তো আমার ধারণা না, আমি যদি বলি তাহলে সেটা বাস্তবতা মাথায় রেখেই 3 দিন কিছুটা অন্তত যদি জ্বালানি সাশ্রয় করা যায়, সেই বিষয়গুলো হয়তো চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু বলা হচ্ছে যে মেট্রোপলিটন এলাকা অর্থাৎ শহর কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান, শহর কেন্দ্রিকই তো অনলাইন, মানে প্রযুক্তি তো আপনার ঢাকা কেন্দ্রিকই, তো সেজন্য এটাকে প্রায়োরিটি দিচ্ছে। আর গ্রামে গঞ্জে আমরা দেখেছি যে 1.5-2 মাইল 3 মাইল হেঁটেও কিন্তু ছেলেপেলে স্কুলে যাচ্ছে, প্রাইমারি স্কুলে যাচ্ছে, হাই স্কুলে যাচ্ছে। কিন্তু ঢাকা শহরে আপনি গাড়ি ঘোড়া একজনের জন্য দেখা যায় একটা বা দুইটা গাড়ি যাচ্ছে, তো সেখানে জ্বালানির একটা প্রভাব আছে। আর করোনায় আমরা যেটা দেখেছি প্রায় 1.5 বছরের মতো ক্লাস হয় নাই, আমাদের বাচ্চারা মানে সব অটো পাস হয়ে গেছে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে রেজাল্টের বেশ একটা ভালো প্রভাব পড়েছে। এবং এটাও দেখেছি যে মানে করোনা শুরু হওয়ার সাথে সাথে যেহেতু মানে ফিজিক্যাল ক্লাস বন্ধ, সাথে সাথে অনলাইনে কিছু কিছু শিক্ষক তারা কিন্তু এটা আগে বুঝতে পেরে তারা কিন্তু সব সেট আপ রেডি করে রাখছে। এবং তারা যে কি পরিমাণ, আমি বলবো যে কি পরিমাণ ব্যবসা করেছে, এটা মানে আনবিলিভেবল। অনেকে মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো মাসে। আমি আমার মেয়েও পড়তো অনলাইনে। তো এটা আসলে ফিজিক্যালি টিউশনি, হ্যাঁ, সে ক্লাসের টাইমগুলোতে যেহেতু আপনি স্কুল নাই, ক্লাস নাই, অনলাইনে তারা ক্লাস করতো বাসায় বসে। ওই স্যার বলতো, সে হয়তো ওই নিজের ইয়েটা মিউট করে রাখতো, উনি বলতেন, উনি শুনতেন। কিন্তু আসলে ফিজিক্যালি পড়ার যে মজা সেটা অনলাইনে অনলাইনে আবার কোচিং হচ্ছে কিনা বলছে। হ্যাঁ, অনলাইনে তখন হয়েছিল, করোনার সময় হয়েছিল, করোনার সময় ছিল যখন ক্লাসের যে সময়টা দেওয়া ছিল যে সকালে, সেই সময় অনেক টিচারই আসলে দেখা গেছে যে তারা তাদের যে ব্যক্তিগত কোচিংটা সেটি তখন তারা নিতেন ওই ক্লাসের পরবর্তী। তো এখানে এখন যেটা গভর্নমেন্ট করতে যাচ্ছে 50-50, 3 দিন সশরীরে 3 দিন অনলাইনে। তো আমি খুব বেশি এটাতে আমি আশাবাদী হতে পারছি না, কারণ ওই গ্যাপ যেটা থাকার এটা থেকেই যাবে, যে আলটিমেটলি ঘরেই পড়তে হবে অথবা তাকে কোচিং এর মুখোমুখি আবার হতে হবে। আমরা একটু আমাদের বিশেষজ্ঞর কাছে একটু যেতেই চাই। অধ্যাপক মেজবাহুল আজম, আপনি এই সরকারের এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন এবং আপনিও আমাদের আরেকজন অতিথির সাথে একমত কিনা যে আসলে শিক্ষার্থীদের শেষ পর্যন্ত সেভাবে অফলাইনে যদি তার অর্থাৎ সশরীরে যদি প্রতিষ্ঠানে না আসে, অনলাইনে আসলে সেভাবে শিক্ষাটা তারা পাবে কিনা এবং পরবর্তীতে যেসব পরীক্ষা তারা দেবেন সেখানে আসলে ফলাফল খুব একটা ভালো হবে কিনা, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। অনলাইন ক্লাসের অনেকগুলো নেগেটিভ সাইড আছে আর কি, সেই বিষয়গুলো থেকে একটু দৃষ্টি যদি দেই আমরা, তাহলে আমরা করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে অনলাইন ক্লাসের একটা বাচ্চাদের উপর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট রয়েছে আর কি। অর্থাৎ বাচ্চারা, আপনি জানেন যে যারা আইটি বিশেষজ্ঞ, এরা গার্ডিয়ানদেরকে অনেক সময় সাজেস্ট করেন যে বাচ্চাদের ডিভাইসের প্রতি যাতে আসক্ত হয়ে না পড়ে। তো অনলাইন ক্লাসের সময় কিন্তু বাচ্চাদেরকে ডিভাইসটা হাতে দিয়ে দেওয়া হয়। ডিভাইসটা হাতে দেওয়ার পরে অনেকগুলো ক্লাস করে দীর্ঘ সময় একটা বাচ্চার হাতে ডিভাইসটা থাকে
এর ফলে সে ক্লাসের পাশাপাশি ডিভাইসে বিভিন্ন গেম খেলা, ইউটিউব দেখা সহ আবার বিভিন্ন ধরনের বিষয়ে এখানে অনেকটা আসক্ত হয়ে পড়ে বাচ্চারা। তো যার ফলে তার ডিজিটাল দীর্ঘমেয়াদী ফাঁকিবাজি একটা যেটাকে ওই বলে। আসক্তি কিন্তু এখনো কাটেনি। জি, ওই আসক্তি করোনার সময় যে এই ক্ষতিটা হয়েছিল, এই বাচ্চাদের এই ক্ষতিটা আমার নিজের বাচ্চা দিয়েই আমি এই প্রমাণটা পেয়েছি। এই যে ক্ষতিটা হয়েছিল বাচ্চাদের, ওইটা এখনো আমরা কেটে উঠতে পারিনি। তো এই অনলাইন ক্লাসের এই একটা নেগেটিভ ইমপ্যাক্ট। আর এখানে শিক্ষণের যে ব্যাপারটা বলছেন, আসলে ফিজিক্যালি যেভাবে বাচ্চারা হাতে কলমে যে শিক্ষাটা পায়, অনলাইনে ঠিক সেভাবে সেটা হয় না। ওদের লিসন যে সাইকোলজি, এটা ভালোভাবে সেখানে কাজ করে না। সো আপনি এখানে 50% এডুকেশন হয় কিনা এটা আমার সন্দেহ আছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, এটা একটা বাস্তবতা। আমাদের যে জ্বালানি, তবে ইরান, আমেরিকা যে ওয়ার, সেই বাস্তবতাকে মেনে নিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো এর ফলে এটাকে মেনে নিতে হবে আরকি। তবে যতটুকু সম্ভব অনলাইন ক্লাসটা কম করা যায়। আজকে আমি একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের গার্ডিয়ানের একটা গ্রুপে আমি আছি। সেখানে দেখলাম যে গার্ডিয়ানরা এটাকে ডিসকারেজ করতেছে ৩ দিন। আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলোও তারা বলছে, এবং তারা পাশাপাশি আরো বলছে যে সামনে এ লেভেল, ও লেভেল পরীক্ষা। তারপরে এই বাচ্চাদের জন্য এটা এক ধরনের স্বাভাবিক যে তাদের পড়াশোনার গতিটা, এটা ব্যাপকভাবে তাদের ব্যাহত হবে এবং পরীক্ষার প্রিপারেশনটা তাদের ব্যাহত হবে। এটা গার্ডিয়ানরা বলছে। তো সবকিছু মিলে এটা আমাদের জন্য খুব বড় পজিটিভ কোনো বিষয় নয়। তবে এখন পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য এর খুব বেশি বিকল্প আমাদের হাতে নেই। তো যতটুকু সম্ভব অনলাইন ক্লাসটাকে একটু কমিয়ে আনা যায়, সেটাই আমার কাছে এটা মনে হয়। এর আপনার বাইরে কাছে কি আমার মনে হয় অপশন আছে অন্য বলে কোনো মনে হচ্ছে। সমাধান, অথবা এখনই এই সিদ্ধান্ত না নিয়ে আরো কিছুদিন পরে নেওয়া যেতে পারতো, নেওয়া যেত কিনা, কি মনে করেন? হ্যাঁ, সেটা আমাদের মতামতের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নিচ্ছে, গভর্নমেন্টের কাছে প্রকৃত ইনফরমেশনটা রয়েছে যে আসলে ঠিক জ্বালানি সংকটটা কি আকার ধারণ করতে পারে যদি যুদ্ধটা আরো দীর্ঘমেয়াদী হয়। আমাদের কি পরিমাণ জ্বালানি যে কথাটা আসলে সংকট হতে আমাদের পারে। একজন অতিথিও বলছিলেন যে শহরের মানুষের যে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে যারা একটু ভালো শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে যাদের বাচ্চারা পড়ে, দেখা যায় একটা গাড়ি অথবা তাকেই শুধু নেওয়ার জন্য একটা গাড়ি ব্যবহৃত হয়, সেই জায়গায় সেইটি কমিয়ে গণপরিবহনে এই শিক্ষার্থীরা যাওয়া আসা করার, বা অনেক স্কুল কলেজে নিজস্ব বাসের সার্ভিস আছে আমরা জানি, সেই জায়গায় আসলে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারতো কিনা, কি মনে করেন আপনি? এখানে আর কোনো খুব বিকল্প কোনো অপশন খুব একটা আমার কাছে মনে হচ্ছে না, ওরকম কার্যকর কোনো বিকল্প কোনো ব্যবস্থা রয়েছে আরকি। তবে এটি সত্য যে শহর লেভেলে আপনার জ্বালানির যে বিষয়টা, যে প্রচুর পরিমাণ গাড়ি ব্যবহৃত হয়। স্কুলগুলোর দিকে যে আপনি লক্ষ্য করেন, সেটা ইংরেজি মাধ্যম স্কুল বলেন, বাংলা মাধ্যম বলেন, সবগুলোতে প্রচুর পরিমাণ গাড়ি ব্যবহৃত হয়। যেমনটা জিওল কবি সুমন বললেন যে গ্রামে কিন্তু এতটা হয় না। বাট শহরে অনেক গাড়ি এখানে ব্যবহৃত হয়। তো জ্বালানি সংকটের এখানে একটা অনেক এটা একটা বড় ব্যাপার। অনেক জ্বালানি সেখানে ব্যবহার হয়। সেখানে কিছুটা যে সাশ্রয় হবে, সেটা অবশ্যই আমাদেরকে বলতে হবে যে সাশ্রয় হবে। কিন্তু গ্রামে এটা তেমন কোনো ইমপ্যাক্ট থাকবে না। জ্বালানি সংকটের কোনো সমাধান গ্রাম থেকে হবে না। কিন্তু গ্রামে এটা নেগেটিভ ইমপ্যাক্টটা পড়বে হচ্ছে, গ্রামে বাচ্চাদের মধ্যে ব্যাপক পরিমাণ গরিব লেভেলের মানুষের মাঝে এই ডিভাইসটা হাতে নাই। তার বিদ্যুৎ এবং অনেক সরবরাহের জায়গায় তো ব্যাপার, আসলে ইন্টারনেটের সংযোগটাও সেভাবে নেই, যার জন্য দেখা সংযোগ যায় তো অনেকে নেই। ক্লাসও করতে অনেক পারবে না জি, সময় মতো। ব্রডব্যান্ডের লাইনটা তো মেক্সিমাম জায়গায় নেই। গ্রামগঞ্জে এখনো ডাটা ব্যবহার করে সেই ডাটা দিয়ে অনেক সময় ক্লাসটা করা যায় না, প্লাস ডিভাইস নাই। তো গ্রামের বাচ্চারা ব্যাপকভাবে এটা দ্বারা এফেক্টেড হবে আরকি। এই অনেকে বিষয়গুলো ক্লাস নিয়ে আমরা করতে একটু পারবে কথা না। বলতে চাই। আজিজুল জি। বারী হেলাল, আপনি যেহেতু আছেন, জি। আহ, এখানে অনলাইন অফলাইন ক্লাস নিয়ে কথা বলা হচ্ছে ব্লেন্ডেড সিস্টেম, যে 3 দিন সশরীরে 3 দিন ভার্চুয়ালি। যদিও আমরা এখন পৃথিবী এখন 2 জগতে বিভক্ত, একটা হলো অ্যাকচুয়াল জগৎ, একটা হলো ভার্চুয়াল জগৎ। উই আর সিটিং ইন অ্যাকচুয়াল স্টেজ, বাট আমাদের যে এই যে রিলে হচ্ছে এটা কিন্তু ভার্চুয়াল স্টেজ, এবং এই যে স্টেজটা অনেক বড়। তো এখন আপনার এই শিক্ষা কার্যক্রম শুধু মেট্রোপলিটন এরিয়া, আপনি কিন্তু গ্রামগঞ্জের কথা বলা, শুধু মেট্রোপলিটন এরিয়া, শহরে এলাকা, এই এলাকায় যেহেতু যানবাহনের আধিক্যও বেশি, স্কুল কলেজের সংখ্যাও বেশি, ছাত্রছাত্রীর সংখ্যাও বেশি, এবং ছাত্রছাত্রীদেরকে আনা নেওয়ার ব্যাপারে গ্রামে কিন্তু আপনি এখনো দেখেছেন যে একজন শিক্ষার্থী একা একা স্কুলে চলে যায়। শহরে কিন্তু এটা
প্রায় 80% লোক তার গার্ডিয়ান ছাড়া যেতে পারে না, প্রায় 80, আমার ধারণা, ভুল হইতে পারে। এইটাকে নিরসন কল্পে আমরা একটা ব্লেন্ডেড পদ্ধতিগত শিক্ষা মন্ত্রণালয় কেবল পরিকল্পনা করেছে, এখনো বাস্তবায়ন হতে এটা মন্ত্রণালয়ের পারমিশন লাগবে, সর্বশেষ প্রধানমন্ত্রী, এবং এটা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত বা একটা সরকারি সিদ্ধান্ত দরকার। কেবল শিক্ষা বিভাগ, এটা আমি দেখলাম যে তারা পরিকল্পনা করেছে এই ব্লেন্ডেড পদ্ধতিতে করা যায় কিনা 6 দিন, যেহেতু স্কুল তো হয় 5 দিন, 6 দিন করা হচ্ছে, যে ঈদ উল ফিতর আর রমজানের জন্য অনেক ক্লাস নষ্ট হচ্ছে, এই জন্য এটা সমন্বিত করা হচ্ছে। এখন আমার বক্তব্য, দেখেন ফিলিপাইন শিক্ষা ব্যবস্থা কি বাংলাদেশের চেয়ে উন্নত না? শিক্ষার হারও তো ভালো, শিক্ষার মানও তো ভালো, শিক্ষার গুণও তো ভালো। সেই ফিলিপাইন কিন্তু 144 মানে জরুরি অবস্থা জারি করে দিচ্ছে। আপনি ভেনেজুয়েলা, ওরা তেল উৎপাদন করে, ওরা তেল উৎপাদনকারী মনে হয় 3য় অথবা 4র্থ দেশ হবে, তারা কিন্তু স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছে। এখন তার মানে আমাদেরটা দিতে হবে তা আমি বলছি না। আমাদের এই যে আমাদের যা আর্থিক সঙ্গতি, এইটার সাথে কথা বিবেচনা করে সামনে আরো ক্রাইসিস, যুদ্ধ না থামে আরো ক্রাইসিস হবে। সুতরাং একে একে যদি দেখা যাচ্ছে যে গণপরিবহনের উপর সবার নির্ভর করতে, প্রাইভেট গাড়িও তো চলাচল বন্ধ করতে হবে। আমার যেটা ধারণা, যদি আমরা নিজস্ব সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদন না করতে পারি, সুতরাং আপনি আর বলছেন যে এতে শিক্ষার কি ক্ষতি হবে? করোনার সময় বন্ধ ছিল বিদায় শিক্ষার, আপনি বলছেন রেজাল্ট খারাপ হয়েছে। আপনি রেজাল্ট খারাপ কাকে বলছেন? আমার মনে আছে যে 85% ছেলেরা ম্যাট্রিক পাশ করেছে, পত্রিকা লিখছে ফল বিপর্যয়। ম্যাট্রিক পরীক্ষা অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষায়, আমি সেই সময় টেলিভিশনে বলেছি, এটা 14 কি 15 সালে, আবার 18 সালেও একবার দেখলাম যে 85% এসএসসিতে পাশ করছে, বলছে ফল বিপর্যয়, কারণ তার আগের বছর 93% ছিল। আসলে আপনি যদি শিক্ষার কোয়ান্টিটিতে যান, কোয়ালিটিতে না গিয়ে, আমাদের শিক্ষার এখন আমাদের বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার হিসেবে নিজেকে বিবেচনা করছে। ইতিমধ্যে আমরা কতগুলো পদক্ষেপ আপনি দেখেছেন নিয়েছি, যে প্রত্যেকটা শিক্ষক একটি ল্যাপটপ দেওয়া হবে, কারণ এই ল্যাপটপ দিয়ে তিনি এই যে অন্য অন্য শিক্ষকের সাথে যোগাযোগ করে তাদের মধ্যে একটা ট্রেনিং এবং শিক্ষকদের কি কি শিক্ষাদান করা হবে সবার সাথে একটা মানে শেয়ারিং করবার জন্য। এবং আপনি দেখেছেন যে আমরা আপনার ভোকেশনাল এডুকেশন অ্যান্ড পলিটেকনিক এডুকেশনকে বেশি মূল্যায়ন করছি, এবং আমাদের যে 2টো ল্যাঙ্গুয়েজ আমরা পড়ি, বাংলা এবং ইংরেজি ম্যান্ডেটরি, এবার 3rd ল্যাঙ্গুয়েজ করছি, কারণ আমাদের দেশের বৈদেশিক মুদ্রা যে উপার্জন হয় রেমিটেন্স থেকে, এটা কিন্তু 2nd লার্জেস্ট, আমাদের জাতীয় আয়ের 2nd লার্জেস্ট জায়গায়। এইখানে যদি আমাদের লোকগুলো স্কিল হয় যে পলিটেকনিক এবং ভোকেশনাল শিক্ষার মাধ্যমে, সামনের দিনগুলোতে এই পরিকল্পনা হয়তো আপনারা নিচ্ছেন, কিন্তু এই সংকটের সময় আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু কার্যকর ব্যবস্থা সামনের দিনগুলো আমরা দেখতে পাবো, সেটা আমরা আলোচনা করবো। তবে শেষ কথা হচ্ছে আজকে আমাদের